বঙ্গোপসাগরের ওপরে ঘন কালো মেঘ জমে আছে। মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কক্সবাজারের নিকটবর্তী নেভাল রাডার স্টেশনের কন্ট্রোল রুমে হঠাৎ এক অজানা সংকেত ধরা পড়ে। দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্বাভাবিক গতি ও উচ্চতায় কিছু একটা এগিয়ে আসছে। সিস্টেম সেটাকে প্রথমে আবহাওয়ার গোলমাল ভেবেছিল, কিন্তু তারপর যখন সেটি সোনাদিয়া দ্বীপের সন্নিকটে থেমে গেল, রাডার অফিসার সামিরের মুখ শুকিয়ে গেল। সে দ্রুত ফোন করল, স্যার, কোড গ্রে অ্যাক্টিভেট করতে হচ্ছে। কিছু একটা চলছে ওখানে, খুব বড় কিছু। সেই কিছু যে শুধু সামরিক বা গোয়েন্দা নয়, বরং ভূ রাজনীতির নতুন এক নক্ষত্রপুঞ্জ, তখন তা কেউ কল্পনাও করেনি। সোনাদিয়া একটি ছোট্ট শান্ত দ্বীপ, চারিদিকে নোনা জল, কাঁকড়া আর কচুরিপানার নীরবতা। কয়েক বছর আগেও এটি ছিল কেবলমাত্র পরিবেশবাদীদের গবেষণার জায়গা, কিন্তু 2025 সালের শেষ প্রান্তে এখানে যে ভূতাত্ত্বিক অভিযান চালানো হয় তা বদলে দেয় সবকিছু। জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ, চীনা যৌথ গবেষণা দল এবং একটি ইউরোপিয়ান রিমোট সেন্সিং টিম, তিনটি দলের তথ্য বিশ্লেষণে উঠে আসে বিস্ময়কর এক তথ্য। সোনাদিয়া ও এর আশেপাশের অঞ্চলে প্রায় 7 লাখ টনের বেশি উচ্চমূল্য খনিজ পদার্থ লুকিয়ে আছে। এই খনিজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইলুমিনাইট, সামরিক এয়ারক্রাফট, রকেট বডি ও মিসাইল কাঠামোতে ব্যবহৃত টাইটেনিয়ামের প্রধান উপাদান, মনোজাইট, রেয়ার আর্থ খনিজ, পারমাণবিক প্রযুক্তি, স্যাটেলাইট ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে অপরিহার্য, গার্নেট ও জারকন, প্রতিরক্ষা টেকনোলজির মূল স্তম্ভ, বিশেষ করে অপটিক্যাল সেন্সর ও প্রিজম লেন্স তৈরিতে ব্যবহৃত। দ্য ডিপ্লোম্যাট লিখেছে, সোনাদিয়া এখন কেবল এক দ্বীপ নয়, এটি একটি ভূ রাজনৈতিক হিরে, যেটি এশিয়ার রেয়ার আর্থ প্রতিযোগিতায় নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করেছে। বিশ্ব রাজনীতিতে এখন যে শব্দটি সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হচ্ছে তা হল রেয়ার আর্থ। এটি শুধু একটি খনিজ নয়, এটি আধুনিক সভ্যতার স্নায়ুতন্ত্র। মিসাইল, ড্রোন, স্যাটেলাইট, রাডার, এমনকি স্মার্টফোন, সবকিছুর কেন্দ্রে রয়েছে এই উপাদান। আর এই উপাদানের উপর যে দেশ নিয়ন্ত্রণ পাবে, তার হাতেই থাকবে ভবিষ্যতের যুদ্ধ ও প্রযুক্তির হ্রাস। চীন বর্তমানে বিশ্বের 80% রেয়ার আর্থ সরবরাহ করে। এটি শুধু অর্থনীতির বিষয় নয়, কৌশলগত অস্ত্রও বটে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ চীনের ওপর নির্ভরতা কমাতে আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় নতুন খনি অনুসন্ধান শুরু করেছে, কিন্তু তাতে পর্যাপ্ত ফল আসছে না। এমন অবস্থায় সোনাদিয়ার মতো একটি স্থানে বিশাল রেয়ার আর্থ ভান্ডার আবিষ্কার, এ যেন এক ভূ রাজনৈতিক ভূমিকম্প। ফরেন অ্যাফেয়ার্স লিখেছে, যে দেশ রেয়ার আর্থ নিয়ন্ত্রণ করে সে শুধু প্রযুক্তি নয়, সামরিক আধিপত্যও নিয়ন্ত্রণ করে। এই এক বাক্যই এখন বৈশ্বিক পরাশক্তিগুলোর দৌড়ঝাঁপের সারাংশ। সোনাদিয়া থেকে আহরিত ইলুমিনাইট, মনাজাইট কিংবা জারকনের ব্যবহার শুধুমাত্র শিল্প বা বাণিজ্যে সীমাবদ্ধ নয়। এগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন জেট ইঞ্জিন, লেজার টার্গেটিং সিস্টেম, পারমাণবিক রিয়্যাক্টর এবং মহাকাশ অভিযানের কোর উপাদান। ফলে এই দ্বীপকে কেন্দ্র করে যে প্রতিযোগিতা শুরু হয়েছে তা সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্নে রূপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রেয়ার আর্থ এখন নতুন যুগের তেল। যেমন 20 শতকে মধ্যপ্রাচ্যে তেল যুদ্ধ সৃষ্টি করেছিল, 21 শতকে সেই জায়গায় বসবে রেয়ার আর্থ। সোনাদিয়ার এই আবিষ্কার তাই শুধুমাত্র বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে গভীর প্রভাব ফেলবে। চীন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, তারা চাইলে এই খনিজ প্রক্রিয়াকরণে সহযোগিতা করতে পারে, কিন্তু শর্ত হল কৌশলগত অংশীদারিত্ব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, যদি বাংলাদেশ চীনের সহায়তায় প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলে, তাহলে ইন্দো প্যাসিফিকের মিনারেল সাপ্লাই চেইন চীনের দখলে চলে যাবে। সঙ্গত কারণে ভারত আতঙ্কিত, কারণ এই খনিজের নিয়ন্ত্রণ যদি বাংলাদেশ বা চীনের হাতে যায়, তাহলে ভারতের প্রতিরক্ষা শিল্পে কাঁচামালের ঘাটতি দেখা যাবে। ইতিমধ্যে তাদের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং একটি রিপোর্ট জানিয়েছে, সোনাদিয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের পরিবর্তনের কেন্দ্রবিন্দু। অর্থাৎ এই দ্বীপের নিচে যা লুকিয়ে আছে তা শুধু খনিজ নয়, এটি একটি কৌশলগত শক্তি যা আগামী 2 দশকে আঞ্চলিক রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। সোনাদিয়া নিয়ে যে নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হয়েছে তা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বঙ্গোপসাগরের ঢেউয়ের নিচে লুকিয়ে আছে এক নতুন ধরনের মিনারেল কোল্ড ওয়ার। ভারত দীর্ঘদিন ধরে আন্দামান ঘাঁটি থেকে বঙ্গোপসাগর তদারকি করে আসছে, কিন্তু সোনাদিয়ার আবিষ্কার তাদের কৌশলগত ব্রুহে ফাটল ধরিয়েছে। কারণ বাংলাদেশ যদি নিজস্ব রেয়ার আর্থ প্রক্রিয়াকরণ ও প্রতিরক্ষা শিল্প গড়ে তোলে, তাহলে দিল্লির জন্য তা হয়ে দাঁড়াবে কৌশলগত বিপর্যয়। টাইমস অফ ইন্ডিয়াতে একটি প্রতিবেদন উঠে আসে, বাংলাদেশের নীরব উত্থানকে আর অবহেলা করা যাবে না। সোনাদিয়া প্রতিরক্ষা ও অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে যাচ্ছে। চীন ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে একটি যৌথ খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র গঠন করার। একই সময় যুক্তরাষ্ট্রও তাদের ইন্দো প্যাসিফিক ক্লিন মিনারেলস ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশকে প্রলুব্ধ করছে।
সোনাদিয়ার মূল্যবান খনিজ ভাণ্ডার আবিষ্কারের পর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা দৃষ্টিভঙ্গি নাটকীয়ভাবে পাল্টে গেছে। এই সম্পদের দখল ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বাংলাদেশের বর্তমান নৌবাহিনী 720 কিলোমিটার সমুদ্র সীমা, বিশাল ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং 118টি উপকূলীয় ও সামুদ্রিক দ্বীপ সামলাতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমানে দেশের হাতে রয়েছে মাত্র 2টি সাবমেরিন, কিছু করভেট ও অপারেশনাল সীমাবদ্ধতায় জর্জরিত মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। বিশ্লেষকরা বলছেন, রেয়ার আর্থ সম্পদ যেমন সামরিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে, তেমনি এর সুরক্ষা নিশ্চিত করাও একটি পূর্ণমাত্রার সামরিক প্রস্তুতির বিষয়। সোনাদিয়ার মতো দ্বীপের চারপাশে যদি নিরাপদ নৌ প্রতিরক্ষা না গড়ে ওঠে, তাহলে তা বিদেশি অনুপ্রবেশ, অবৈধ অনুসন্ধান, এমনকি সরাসরি সামরিক হুমকির কারণ হতে পারে। চ্যাথাম হাউসের সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা এখন সমুদ্র সীমার নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো ধরনের দুর্বলতা এই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে। মিয়ানমার ইতিমধ্যে চীনের সহায়তায় সাবমেরিন ও অ্যান্টি শিপ মিসাইল মোতায়েন করেছে। ভারত ও আন্দামান ঘাঁটি থেকে নির্বিচারে নজরদারি বাড়াচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ যদি নিজেদের নৌ প্রতিরক্ষা যথাযথভাবে শক্তিশালী করতে না পারে, তাহলে সোনাদিয়ার খনিজ ভবিষ্যৎ বিদেশি কর্তৃত্বে চলে যেতে পারে। পাকিস্তানের সঙ্গে সম্প্রতি হওয়া যৌথ সামরিক চুক্তিগুলো এই দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে। পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন অপারেশন, মাইন ওয়ারফেয়ার এবং উপকূলীয় প্রতিরক্ষা কৌশলে যে দক্ষতা রয়েছে, তা বাংলাদেশের জন্য গেম চেঞ্জার প্রমাণ হতে পারে। তাছাড়া তুরস্কের সাইপার কৌশলগত কমিউনিকেশন লিঙ্ক ও দূরপাল্লার নজরদারি প্রযুক্তি এই খনিজ অঞ্চলে রিয়েল টাইম মনিটরিং ও ডেটা সুরক্ষা সক্ষমতা বাড়াতে পারে। অর্থাৎ সোনাদিয়াকে ঘিরে শুধু ভূখণ্ড নয়, এখন সমুদ্র তলও হয়ে উঠেছে এক নতুন যুদ্ধক্ষেত্র। যদি বাংলাদেশ সঠিক সময়ে নৌ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়ন করতে না পারে, তাহলে সম্পদ থাকবে ঠিকই, কিন্তু দখল থাকবে না। আর সেই খালি দৃষ্টিই ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে উঠতে পারে। অধ্যাপক ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমূলে পাল্টে গেছে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন নন অ্যালাইন্ড বাট হাইপার কানেক্টেড স্ট্র্যাটেজিতে হাঁটছে। দ্য ইকোনমিস্ট লিখেছে, ইউনূসের নীতিতে তৃতীয় বিশ্বের নতুন শক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে ছোট দেশরাও বৈশ্বিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। ভারতকে আর সন্তুষ্ট রাখতে গিয়ে মার্কিন কূটনীতি বা চীনা প্রতিশ্রুতি হাতছাড়া করা হচ্ছে না, বরং সবাইকে আলাদা টেবিলে এনে বাংলাদেশ নিজেই হয়ে উঠছে দ্য নিউ পিভট। ঢাকার এক বিলাসবহুল হোটেলে হঠাৎ রাত 1:30টার দিকে প্রবেশ করেন বিদেশি দূতাবাসের এক প্রতিনিধি। তার সঙ্গী একজন অজানা পরামর্শক, যিনি সরাসরি প্রস্তাব দেন, আমরা চাইলে সোনাদিয়ায় একটি প্রসেসিং হাব করতে পারি, বিনিময়ে আপনাদের প্রতিরক্ষা বাজেটে $30 কোটি অনুদান দেওয়া হবে। কিন্তু সরকার পক্ষ থেকে উত্তর আসে কেবল একটাই, আমরা দ্বীপের মালিকানা বিক্রি নয়, অংশীদার খুঁজি। রাতের আলো আধারির মধ্যে কফির কাপে দুলতে থাকে উত্তেজনা। বাইরে অন্ধকার নেমে এসেছে, কিন্তু বঙ্গোপসাগরের অতল গহ্বরে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তার কোনো আলো নেই, শুধু প্রতিধ্বনি আছে। এই লড়াই শুধু খনিজের নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য, একটি স্বাধীন কণ্ঠের, স্বাধীন ভূখণ্ডের এবং আত্মবিশ্বাসী রাষ্ট্রের জন্য। প্রশ্ন একটাই, এই প্রতিধ্বনি কি আগুন হয়ে ছড়িয়ে পড়বে, নাকি কূটনীতির পর্দার আড়ালে ঢাকা পড়ে যাবে সবকিছু?